হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা ট্রাভেল ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে ট্রাভেল ভ্লগ ভিডিওটা, এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল 2019 সালের কোনো এক সময়। আমি ভিডিওটা জার্নি বাংলাদেশ থেকে শুরু করেছিলাম। বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া পর্যন্ত, ঢোকা পর্যন্ত আমার খুব একটা ফুটেজ নেই। সো আমার সাথে ট্রাভেল পার্টনার ছিল আমার কাজিন ব্রাদার টিপু। সো আমাদের অলরেডি কলকাতা আমরা পৌঁছে গিয়েছি এবং যে কলকাতার ট্যাক্সিগুলো আছে সেই ট্যাক্সিগুলো টিপু, নিয়ে সকালে সানশাইন কেমন আমরা লাগতেছে? একটা ট্যাক্সি নিয়ে আমরা বের ভালো হয়েছিলাম। লাগতেছে? সো একটু আগে সেই ফুটেজটাই দেখলেন। এখন আমি আর টিপু যাচ্ছি একটা রেস্টুরেন্ট খুঁজতে। রেস্টুরেন্ট একটা পেয়েছি, বাংলা রেস্টুরেন্ট। তবে মজার ব্যাপার হলো, আমরা যে সকল টাইমে বাংলাদেশে নাস্তা পাই, কলকাতায় ওই টাইমগুলোতে নাস্তা পাওয়া যায় না। মানুষজন একটু আর্লি করে নাস্তা করে, তবে খাবারের মেনু ছিল অনেক ডিফারেন্ট। ইন্টেরিয়র এবং আশপাশ মোটামুটি অনেক সুন্দর ছিল। সো দিনের বেলা খাবারের পর্ব শেষ, দিনে আর কোনো ভিডিও নেই। আমরা 2 দিন স্টে করার পরে থার্ড ডে আমরা শ্যামলী বাসে করে আমরা চলে যাব শিলিগুড়িতে। নাইট জার্নি এসপ্ল্যানেড থেকে ঠিক লাস্ট সিটের আগের সিটে আমাদের সিট পড়লো। তবে বাসের কন্ডিশন অনেক ভালো। বাংলাদেশের বাসগুলো থেকে এখনকার বাস তো অনেক ভালো, যেহেতু এটা 2019 সালের ভিডিও। তখনকার সময়ের বাসগুলো থেকে ওই ধরনের বাজেট রেঞ্জে ওই বাসগুলো ভালো। তো আমাদের বাস ছেড়ে দিল কলকাতা এসপ্ল্যানেড থেকে। যাত্রা শিলিগুড়ির পথে। কলকাতা শহরের একটা জিনিস আমার নজর কাড়ে। আমি একা যখন গিয়েছি বা টিপুকে নিয়ে গিয়েছি, ইন্ডিয়ার বেশিরভাগ জায়গাতেই গাড়ি চলছে, সিগন্যাল পড়ছে, গাড়ি বন্ধ, কোনো ট্রাফিক নেই। আমার নিজের ইচ্ছা মতো সিগন্যাল মেনটেন করে আমি পার হচ্ছি এবং সেখানকার লোকজন মানে। তো এখন কলকাতা শহরটা ক্রস করে যাচ্ছি। কোন রোড দিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি রোডগুলো তো আর মনে থাকে না। 2019 এবং এখন 2026, 5-6 বছরের একটা, 7 বছরের একটা গ্যাপ। তো কলকাতা শহরটা অনেক বেশি আলোকিত, পুলকিত, কারণ অনেক থাম্বনেইল বা অনেক টাইটেলই তো দেখা যায়। আর কলকাতার নাম তো দ্য সিটি অফ জয়, আনন্দের শহর। ওখানকার মানুষের চলাফেরা, পার্সোনালিটি এক এক জায়গায় তো এক এক ধরনের হয়ই, তারা একটু বেশি ভিন্ন। একই ডিজাইনের কিছু বাস যাচ্ছে হাওড়া, প্রতিটা বাসের মধ্যেই কিন্তু লেখা আছে চৌরঙ্গি হোটেল। তো এখানে লেখা চৌরিঙ্গি। কিছুটা জ্যাম ছিল রাস্তায়, সিগন্যাল পড়ছিল একটু পরপর। এই যে রোডটা আমরা ক্রস করছি, এখানে বেশিরভাগ ট্রাভেলাররাই চলাচল করে, ঘোরাঘুরি করে। তো রাতের জার্নিটা শেষ করে ভোর হলো। ভোর যখন হয়েছে, এটা আমরা হয়তোবা শিলিগুড়ি থেকে হয়তোবা তখন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা দূরত্বের একটা জায়গায় আছি। এখন একটু ভিডিও ফুটেজে আসি। ভিডিও ফুটেজগুলো কেন এত বাজে? এখন তো অনেক হাই রেজুলেশনের মোবাইল, তখনও অনেক হাই রেজুলেশনের ক্যামেরা ছিল, আমরা হাই রেজুলেশনের ক্যামেরা নিয়ে গিয়েছি। বাট ওইভাবে করে প্রফেশনালি ভ্লগ তৈরি করব, কন্টেন্ট ক্রিয়েট করব, ওই ধরনের প্ল্যান ছিল না। আমার হাতে মোবাইল ছিল স্যামসাং J7 প্রাইম, টিপুর হাতে একটা ওপ্পো ছিল, মডেলটা মনে নেই। খুব সুন্দর একটা ব্রিজ পার হচ্ছি।
ওই মোবাইল দিয়ে গ্লাসের ভিতরে রেখেই তখনকার এত ইআইএস ওআইএস স্টেবিলাইজেশন এত অপশন ছিল না, এর মধ্যে দিয়েই যা ভিডিও করা গেছে আর কি, হ্যান্ডহেল্ড রেখে। তো চলুন একটু এলাকা দেখি, ভিডিওগুলো কাঁপছে। এখন আমরা একটা বড় রাস্তায় আছি, ওই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি। গ্রামীণ পরিবেশ, বাংলাদেশের মতোই। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হলো মানালি নয়, কালিম্পংয়ের রাস্তা। এই রাস্তাটা গিয়ে কিছুটা দূর সামনে গেলে পরে আমরা রাংপো চেকপোস্ট পাবো। আমরা অলরেডি শিলিগুড়িতে নেমে শিলিগুড়ি থেকে যে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট SNT, সেই বাসে করে একদম সামনে আমরা সিট পেয়েছি অনেক কষ্ট করে। তো আমরা SNTতে করে আমরা যাচ্ছি। আর আমরা এখন কালিম্পংয়ের আশেপাশে অবস্থান করছি। রাস্তার পাশে অনেক বানর বসে থাকে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমার চোখে পড়েছে। রাস্তাটা খুবই সুন্দর, বাম পাশে একটা নদী বয়ে চলেছে, ছোট নদী, পানিটা একদম নীল, একদম আমাদের বাংলাদেশের লালাখালের মতো। চোখে লাগলো, মন চাইছিল যে যতগুলো সুন্দর জায়গা চোখে পড়ছে, যদি গাড়িটা প্রাইভেট হতো তাহলে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে কিছু সময় স্পেন্ড করে কিছু ছবি তুলে মোমেন্টগুলো ক্যাপচার করি। প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমরা এখন বর্তমানে গ্যাংটকে ঢুকছি। গ্যাংটক শহরটা অনেক বেশি ঠান্ডা, রাস্তাগুলো ছোট ছোট এবং রাস্তাগুলো খুব পিচ্ছিল, এবং গ্যাংটক থেকে সুন্দর একটা জায়গা থাকে। গ্যাংটক থেকে খুব সুন্দর একটা জায়গা দেখা যায়। গ্যাংটকের আশেপাশে একটা এয়ারপোর্ট আছে, সকালবেলার ফুটেজ আসলেই বোঝা যাচ্ছে। আমরা এখনো পৌঁছাই গ্যাংটকের কাছে, দীপু হয়তো এত সময় ঘুমিয়ে পড়েছে। তো এই লোকাল ট্রান্সপোর্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, যারা চালক আছেন বাসগুলো খুবই দায়িত্বশীল, খুবই প্রফেশনাল, এবং তাদের ড্রাইভিং স্কিলস অনেক। সামনে আরও অভিজ্ঞতা আছে, ছোটো ছোটো গাড়িগুলো এত আঁকাবাঁকা পথ দিয়ে যে আমাদেরকে আরও কিছু জায়গায় ওখানে সাইট সিইং করাবে। তো ড্রাইভারগুলো বয়সে অনেক ছোট, কিন্তু দে আর ভেরি এক্সপার্ট। আমরা গ্যাংটকে ঢুকছি, অলমোস্ট কাছাকাছি। একটু বলে নেই, আমরা এই গ্যাংটকে আসার জন্য রাংপো নামে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট থেকে পারমিশন নিতে হয়। 3 দিন 4 দিন অথবা 5 দিন, তার বেশি স্টে করা যায় না, তাদের কিছু নির্ধারিত সময়সীমা আছে, সেই সময় পর্যন্ত স্টে করা যায়। তো মজার ব্যাপার হলো, যে কোনো এক দেশ থেকে এক নাগরিক এসেছিলেন, ট্রাভেলার, উনি যাওয়ার পরে 15 দিনের জন্য থাকার একটা পারমিশন চাইছিলেন, তো ওনাকে রিফিউজ করে দেওয়া হয়েছিল মোস্ট প্রবলি, আমার যতদূর মনে আছে। তো আমরা 3 দিন স্টে করবো, 3 দিনের পারমিশন। ওই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর কিছু মন্দির আছে। তো আমরা গ্যাংটক অলরেডি ঢুকে গেছি, আমাদের বাস আমাদেরকে এই জায়গাতে নামিয়ে দিই। হোটেল রুম খুঁজে পর্ব শুরু হবে কিছু সময় পর। অভিজ্ঞতা কেমন লাগতেছে বললো না? আমরা রোদ হোটেল উঠলো পার্টি প্রায় ইন্টারন্যাশনালে 12টা দিকে। উঠেছিলাম, ভাড়া খুবই খারাপ কম না, ছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা আমার মতে ট্রান্সপোর্ট কস্ট আমরা এই জায়গাটায় কম করতে পছন্দ আসলে করি, যে কোনো কারো মন করবে। তবে এখানে একটা কথা বলছি যে এখানে আসলে সবাইকে অনেক বেশি টাকা নিয়ে আসা তার উচিত, চেয়ে কারণ দুইটা এখানে জায়গা যাতে একটু থাকা বেশি খাওয়া এগুলো সবকিছু মিলিয়ে আসলে চলতে গেলে ট্রাভেলে তো অনেক টাকা ঘোরাঘুরি প্রয়োজন। যদিও এগুলো আসলে বলার কথা না, কিন্তু আসলে সেটা বলতে হয়। আমি আর টিপু প্রায় 50-60 হাজার টাকার মতো নিয়ে আসছিলাম, বাট এগুলো দিয়ে কিছুই হচ্ছে না। সো এখানে আসলে অনেক ধরনের এক্সট্রা কস্ট থাকে। আর ডলার এবং পাউন্ডের ক্ষেত্রে আমি বলবো এখানে রেটটা অনেক বেশি, নাম্বার 1। আর নাম্বার 2 হলো বাংলাদেশি টাকার দাম অনেক কম। সো এখানে এগুলো একটু খেয়াল করে চলতে হবে।
বাট আমরা এমজি মোটামুটি মার্গ একটা খুশি জায়গা আছি, আছে, খারাপ না। আমরা ওই জায়গাটা অনেক জায়গাটাতে বসে সুন্দর, আছি। এদিকে এখানে মানুষজন অনেকগুলো ঘোরাঘুরি ব্র্যান্ড করছে, শপ আছে, গান চলতেছে, খাবার এখানকার দাবারের দাম ন্যাশনাল সং তুলনামূলক গুলো, কম, আকাশটা খুবই সুন্দর। মোটামুটি হালাল খাবার বাকি পাওয়া যায়। অংশগুলো আমরা ছবির মাধ্যমে আমরা আপনাদেরকে এখানকার দেখাবো। থ্যাংক ছোট ইউ। ছোট বিল্ডিংগুলো খুবই সুন্দর, দোকানপাটগুলো খুবই কালারফুল, এবং এই রোডটা তো অসম্ভব সুন্দর। আমি আমার বাজেটের ব্যাপারটা বলে রাখি, আমি টোটাল ট্রিপে আমার খরচ হয়েছিল 25,000 টাকা। কলকাতা, সিকিম, শিলিগুড়ি সবগুলো মিলিয়ে আমি প্রায় 7 দিনের মতো স্টে করেছিলাম। তো যে সুন্দর জায়গাটা বলছিলাম, এটা হলো হোটেল রুম থেকে ভিউ, এটা হলো কাঞ্চনজঙ্ঘা। আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমার হোটেলের রুম থেকেও এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তবে তখনকার সময় স্যামসাং J7 প্রাইম ভিডিওতে যে পারফরমেন্স দেখিয়েছে, কারো ভালো না লাগুক, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সেই মোবাইলটা সৌদি আরব থেকে গিফট এসেছিল। এই মোবাইলটা আমি প্রায় 6 থেকে 7 বছর ব্যবহার করেছি। এটার ফটো অনেক ভালো ছিল, এটার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, 1080p। তো এই পাহাড়গুলো দেখতে একটা অন্যরকম সৌন্দর্য প্রচুর জায়গা যায় লাগছিল, এইগুলা অনেক সৌন্দর্যমণ্ডিত পাহাড়। পাহাড় যেমন পাহাড়ের স্তর, সামনে, ড্রোন বলতে আমি কি পিছনে, বুঝাইছি আমি বুঝি। ডানে বামে, বুঝছি আমি। আর পিছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ছোট 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 হোটেল। দূর থেকে দেখলে মনে হয় এই হয়তো ভেঙে পিছন দিকে পড়ে যাবে। সো অনেক শেকি শেকি ফুটেজ, শুধু সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা। আর যারা দেখছেন অবশ্যই এর চেয়েও অনেক ভালোভাবে ঘুরেছেন। আর আমরা যেভাবে ঘুরেছি, যতটুকু ঘুরেছি সেটাই শেয়ার করছি। আকাশ দেখাতে গিয়ে আকাশ পুরো বান হয়ে গেল, ব্যাগেন ব্যাগের সবকিছু রেডি। খুবই কুয়াশা। আমরা কিছুক্ষণ পর সাঙ্গুলেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের তারপর ব্যাগ সেখান ট্যাগ থেকে এসে গোছানো আমরা হচ্ছে, এসএনটি আমরা বাসে করে শিলিগুড়ি হয়ে আবার কলকাতা হোটেল উদ্দেশ্যে রুম রওনা ছেড়ে দিব। দিব। অনেক ইন্টারন্যাশনাল একটা টিভি আছে, বাথরুমের একটা ঘটনা আছে, বাথরুমে ওই গিয়ে দূরে খানিকটা দেখা যাচ্ছে সূর্য পুরো গিজার উঠে। না ছেড়ে গোসল করার জন্য তোমার টিপু যখন সম্পূর্ণ পানি ছাড়লো, ভাসমান। তখন বরফের মতো ঠান্ডা পানি পড়লো। কিছুক্ষণ পরে আমরা শেষবারের মতো আমরা এই একবার সুন্দর জায়গাটা ছেড়ে চলে কাঞ্চনজঙ্ঘার যাচ্ছি। পাহাড়টাকে দেখে নিচ্ছি। ভাবতে খারাপ লাগছে, কিন্তু খুবই সুন্দর, আগামীতে অবশ্যই আসবো। খুবই সুন্দর। হিমালয়ের কখনো মতো যদি এত আবার সুন্দর সুযোগ হয় পর্বতচূড়া, সেই জায়গায় কাঞ্চনজঙ্ঘার মতো এত সুন্দর পর্বতচূড়া আরেকবার পৃথিবীর আমি আর কোথাও হলেও দেখতে পারবো ঘুরতে কিনা সেটা আমার জানা নেই। টিপু লাগেজ নিয়ে, তার ডাফল ব্যাগ নিয়ে একদম হলিউড বলিউড লুকে প্রস্তুতি নিয়ে বের হচ্ছে। আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা এখন যাব একটা লেকে, বরফে আচ্ছাদিত একটা লেক। ওইখানে অনেক সুন্দর সুন্দর মহিষ আছে, বা ওগুলোকে কি বলে, বনগাই বলে কিনা। সো আমাদের ড্রাইভার ছিল সুকমান লিম্বো, এবং পাশে যে ছিল তার নাম হলো সঞ্জয় রায়, একজন আমার গাইড, আর একজন হলো আমাদের ড্রাইভার। ছোট্ট একটা মারুতি গাড়ি, আঁকা বাঁকা পেঁচালো রাস্তা, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, শুধু উপর দিকে উঠছিলাম। হাইটটা অ্যাকুরেট না বললে তো ইনফরমেশন মিস্টেক হয়ে যাবে, তবে মিনিমাম 12-13 হাজার ফুট উপরে যতটুকু সম্ভব সমুদ্র স্তর থেকে। ইনফরমেশনটা ভুলও হতে পারে, কোথাও হয়তো বা লেখা দেখেছিলাম। ইনফরমেশনটা ভুল হলে অবশ্যই কারেকশন করে দিবেন। খুবই জিগজ্যাগ রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট গাড়ি, তাদের গাড়িগুলো অনেক সাজানো থাকে। মিউজিক কপিরাইট খাবো, খুব সুন্দর গান বাজাচ্ছিল, সেটি বন্ধ করে রাখলাম। রাস্তার পাশে বেশ কিছু ঘর বাড়ি আছে, পাথর দিয়ে ওয়াল করে রেখেছে। তাদের মনে অনেক আনন্দ, তারা অনেক কালারফুল। তাদের মন মানসিকতা এই ধরনের জায়গায় থাকলে এমনিই ভালো থাকে, পরিষ্কার থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে যা দেখলাম তাই সুন্দর। উপর থেকে নিচ দিকের রাস্তা দেখছি, এখন এই দিকটা ঘুরে কিন্তু আবার নিচের রাস্তায় হয়তো বা আসবে না। আমরা নিচ থেকে উপরে উঠেছি, সাপের মতো পেঁচানো রাস্তা। সো জার্নি চলছে, খুব একটা রাফ চালায়নি, তবে খুব যত্নশীলভাবে সে গাড়ি চালিয়েছে। তো একটা মজার ঘটনা শেয়ার করি আবার। সুকমান লিম্বু আমাদের যে ড্রাইভার, তাকে আমরা টিপস দিয়েছিলাম, আমি আর টিপু চাই দিয়েছি। সে তখন নতুন বাবা হবে, এই খুশি খবরটা আমাদের সাথে যখন শেয়ার করলো, আমরা আনন্দিত হয়েছিলাম।
এই যে দূরের রাস্তাগুলো দেখা যাচ্ছে, শুধু পাহাড় আর পাহাড়, এর ভিতর দিয়ে এই রাস্তা। তো তাদের চিন্তা ভাবনা অনেক ভালো, অনেক সুন্দর। তো একটু বরফ দেখা গেল। আমরা বরফ যেসব জায়গা থেকে শুরু হয়েছে এর পাশেই একটা রেস্টুরেন্টে বসলাম। ম্যাগি নুডলস, চা, কফি এগুলো বিক্রি হয় 20 রুপি 30 রুপি করে। মোটামুটি শীতের মধ্যে গরম, অনেক ভালো লাগে। তো এখন বরফের এরিয়া শুরু হয়ে গেছে, বরফে আচ্ছাদিত কিছু বনগাই ঘোরাফেরা করছে। ফুটেজগুলো কাঁপছে, রাস্তা যাচ্ছে। আমরা যে লেকটি আছে বরফে আচ্ছাদিত, সেই লেকের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরেই আমরা সেই লেকের কাছাকাছি চলে যাব। তো এই লেকটির নাম কেউ কেউ বলে সাঙ্গু লেক, কেউ কেউ বলে টি সংমো লেক। বানানটা TSONGMO, টি সংমো লেক। তো লেকটার মধ্যে আমি যখন পা দিলাম বরফের উপরে, আর একটু সামনে আগালে কিন্তু একদম বরফ ছেদ করে এই ঠান্ডা পানির মধ্যে ডুবে যেতে হতো। কতটুকু নিচু আছে জানি না। তো এখন আমরা লেকটার খুব কাছাকাছি, আমরা লেকের ফুটেজটাও দেখাবো। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, খুব সুন্দর পাহাড়। আবারও ব্রেক দিলাম। আমরা যতদূর সম্ভব কফি পান করছিলাম, আমি টিপু। তো খুব মজা করে ইন্ডিয়া বাংলাদেশের ভাষা মিলিয়ে হিন্দি বাংলার খুব ভালো একটা মিক্সচার করেছি, আপনারা শুনুন। তো ওখানে ধোয়া মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়, চা খেলেও বের হয়, চা না খেলেও বের হয়। তো বুঝলেন যে কি পরিমাণে মানে হিন্দি ভাষার চর্চা হয়েছে এবং কি অস্থিরভাবে হিন্দি বলেছি। টিপু হাসছিল। তো আমি 3টা 4টা ড্রেস পরেছি, তারপরেও প্রচুর ঠান্ডা। এখন আমরা সেই লেকের একদম কাছাকাছি, বাম দিকে লেকটা দেখা যাচ্ছে। আমরা যে এলাকাটাতে আছি, এই যে টি সংমো লেক, টি সংমো লেকের ঠিক অপোজিটেই হলো চায়না বর্ডার। চায়না বর্ডার থেকে খুবই কাছাকাছি ছিলাম, তাই বলে এই না যে আমরা ওই জায়গা থেকে চট করে চায়না চলে যেতে পারবো। তো চায়না বর্ডারের একদম খুবই কাছাকাছি, এবং এই জায়গাটার মধ্যে অনেকগুলো জিনিস আছে ঘোরার মতো। এখানে একটা এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা রেল টাইপের আছে উপর দিক দিয়ে, এটার নামটা আমি ভুলে গেছি। সো এই হলো লেকটা, এই হলো চায়না বর্ডারের খুবই কাছাকাছি পাহাড়গুলো। এটা হলো পুরাটাই বরফ, এবং আমি বরফে পিছলা খেয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে ঠান্ডাও বেশি লেগেছে, ব্যথা পাচ্ছিলাম, হাত চলছিল। তো মোটামুটি একটু কমফোর্ট হওয়ার চেষ্টা করছি। টিপু আবার এটা ভিডিও করলো। টিপু চশমা ঠিক নেই, আমার ঠান্ডায় কাবু অবস্থা। তো আমরা মোটামুটি জার্নির শেষ পর্যায়ে আমরা বের হয়ে যাব, শিলিগুড়ি থেকে কলকাতা, হাঁটছি। কলকাতা থেকে যশোর বেনাপোল হয়ে আমরা চলে যাব ঢাকায়। তখন হাতে হাতে এই আর কি, এত গোপ্রো ছিল না, তখন মোবাইলই ছিল একমাত্র ভরসা, থেকে নিয়ে একবার একটা ক্যাপকাটও ছিল না। টিপুর ভালো লাগছে না যেতে। আমি আবারও আমার গাইড এবং যার ড্রাইভার থ্যাঙ্কস। ভাই তাদের সাথে ছবি তুলে নিলাম। কি যেন বললাম না বললাম, মিউট হয়ে গেল। তবে সুইজারল্যান্ডের মতো সুন্দর জায়গা তো এটা না, সুইজারল্যান্ড কখনো যাইনি। ইন্ডিয়া অনেক সুন্দর, ইন্ডিয়া ঘুরলে 1 মাসের 2 মাসের উপরে লাগবে ঘুরতে। তো ছোট ছোট ঘর বাড়ি আছে, এগুলো দেখা যাচ্ছে। আমরা বের হয়ে যাব, আমাদের বের হওয়ার সময় হয়েছে।
ছবি দেখে বোঝা যাবে না আসলে জায়গাটা কতটুকু সুন্দর। এখান থেকে দেখুন সম্পূর্ণ বরফের জায়গাটা পুরা ভরে গেছে এবং আস্তে আস্তে যখন গরম পড়ছে তখন এই জায়গাটা শেষবারের মতো জায়গাগুলো আরেকবার দেখে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। এবং এত পরিমাণে ঠান্ডা এখানে তো আমাদের এখন কিছু ইনফরমেশন শেয়ার করার পালা। আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, অনেক পর্যটক ঢাকা থেকে আমাদের বাস ভাড়া নিয়েছিল যশোর পর্যন্ত। আমরা গিয়েছিলাম হলো 600 টাকা। তারপর যশোর থেকে 80 টাকা না 100 টাকা করে ভাড়া নিয়েছিল বেনাপোল পর্যন্ত। বেনাপোল যাওয়ার পরে আমাদের ভিসা লাগাতে লেগেছিল হলো 800 টাকা করে। আমরা সাঙ্গুলেক থেকে তারপর ইমিগ্রেশনে 100 টাকা করে দিয়েছিলাম, তারা খুব দ্রুত আমাদেরকে ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে দিয়েছে। টিপু বলছে টিপু ভালো লাগছে না ফিরে যেতে। ঠিক আছে। তারপর আমরা সেখান থেকে বাসে উঠলাম, ওইখান থেকে দেশ ট্রাভেলসের বাসে উঠে কলকাতা পর্যন্ত গেলাম। সেখানে ভাড়া নিল 500 টাকা। রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়েছিল, একটা ব্রেক। তারপর কলকাতা থেকে আমরা আবারও 1000 রুপিতে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এসএনটিতে ভাড়া নিয়েছিল আমাদের 300 রুপি করে। ঠিক সেম করেই আবার ভাড়া দিয়ে আমরা ঘুরে ঘুরে বাংলাদেশে এসেছিলাম। সো আমরা যদি ডিরেক্ট যেতাম, গ্রিন লাইন বাসে যেতাম, তাহলে আমাদের ভাড়াটা হয়তো বা বেশি পড়তো। আমরা একটু কম খরচ ট্রাভেল করার চেষ্টা করেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অনেক অনেক ধন্যবাদ।